শুভেচ্ছা নেবেন বন্ধুরা। লক্ষ্মীস স্টুডিওর ধারাবাহিক সাহিত্য পাঠের আসরে আপনারা শুনছেন জনপ্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের দাবি। আজ শুনবেন পথের দাবি উপন্যাসের ১১তম পর্ব। আগের ১০টি পর্বের অডিও বুক লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শুরু করছি পথের দাবি ১১তম পর্ব। অপূর্বর এমন করিয়া বাহির হইয়া যাওয়াটা সকলকেই বিস্মিত করিল। ঘরে আলো বেশি ছিল না, কিন্তু তাহার অস্বাভাবিক মুখের ভাব ও অশ্রুরুদ্ধ কণ্ঠস্বর যেন অতিশয় বেমানান দেখাইল। ব্যারিস্টার কৃষ্ণ আইয়ার ক্ষণকাল নীরব থাকিয়া জিজ্ঞাসা করিলেন, ইনি কে ডাক্তার? অত্যন্ত সেন্টিমেন্টাল। তাহার শেষ কথাটার উপরে স্পষ্ট একটা অভিযোগের খোঁচা ছিল, অর্থাৎ এ সকল লোক এখানে কেন? ডাক্তার শুধু একটুখানি হাসিলেন, কিন্তু তাড়াতাড়ি এ প্রশ্নের উত্তর দিলেন তলোয়ারকর। কহিলেন, ইনি মিস্টার হালদার, অপূর্ব হালদার। এক অফিসে আমরা কাজ করি, আমার সুপিরিয়র অফিসার। একটু থামিয়া সশ্রদ্ধ স্নেহের সহিত বলিলেন, কিন্তু আমার একান্ত অন্তরঙ্গ, আমার পরম বন্ধু। সেন্টিমেন্টাল? ইয়েস। ডাক্তারবাবু, আপনি বোধ করি হালদারের রেঙ্গুনের প্রথম অভিজ্ঞতার গল্প শোনেননি? সহসা ভারতের প্রতি চোখ পড়িতেই তিনি সলজ্জে থামিয়া গিয়া কহিলেন, সে যাই হোক, প্রথম পরিচয়ের দিন থেকেই কিন্তু আমরা বন্ধু, বাস্তবিক পরম বন্ধু। তলোয়ারকরের ব্যগ্রতায় ও বিশেষ করিয়া তাহার পরম বন্ধু শব্দটার পুনঃ পুনঃ প্রয়োগে সেন্টিমেন্টালিজমের প্রতি খোঁচা দিতে ব্যারিস্টার সাহেব আর সাহস করিলেন না, কিন্তু তাহার মুখের চেহারাটা যেন সন্দিগ্ধ এবং অপ্রসন্ন হইয়া রহিল। ডাক্তার হাসি মুখে বলিলেন, সেন্টিমেন্ট জিনিসটা নিছক মন্দ নয় কৃষ্ণ আয়ার, এবং সবাই তোমার মতো শক্ত পাথর না হলেই চলবে না মনে করাও ঠিক নয়। কৃষ্ণ আয়ার খুশি হইলেন না, বলিলেন, তা আমি মনেও করি নে, কিন্তু এটুকু মনে করাও বোধহয় দোষের নয় ডাক্তার। এই ঘরটা ছাড়াও তাদের চলে বেড়াবার যথেষ্ট প্রশস্ত জায়গা পৃথিবীতে খোলা আছে। তলোয়ারকর মনে মনে ক্রুদ্ধ হইলেন। যাহাকে তিনি পরম বন্ধু বলিয়া বারংবার অভিহিত করিতেছেন, তাহাকে তাহারই সম্মুখে অবাঞ্ছিত প্রতিপন্ন করিবার চেষ্টায় নিজেকে অপমানিত জ্ঞান করিয়া কহিলেন, মিস্টার আইয়ার, অপূর্ববাবুকে আমি চিনি। আমাদের মন্ত্রের দীক্ষা তার বেশি দিনের নয় সত্য, কিন্তু বন্ধুর অভাবিত মুক্তিতে সামান্য বিচলিত হওয়া আমাদের পক্ষেও মারাত্মক অপরাধ নয়। সংসারে চলে বেড়াবার স্থান অপূর্ববাবুর যথেষ্টই আছে, এবং আশা করি এ ঘরেও স্থান তার কোনো দিন সংকীর্ণ হবে না। কৃষ্ণ আইয়ার ভিড়ের মধ্যে দাঁড়াইয়া আজ অপূর্বকে লক্ষ্য করিয়াছিল। তিনি চুপ করিয়া রহিলেন, কিন্তু ডাক্তার তাহার স্বাভাবিক শান্তির সহিত কহিলেন, নিশ্চয় হবে না তলোয়ারকর, নিশ্চয় হবে না। এই বলিয়া তিনি উপস্থিত সকলের মুখের প্রতি ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া থাকিয়া অবশেষে ভারতীকেই যেন বিশেষ করিয়া লক্ষ্য করিয়া হঠাৎ গম্ভীর হইয়া কহিলেন, কিন্তু এই বন্ধুত্ব জিনিসটা সংসারে কতই না ক্ষণভঙ্গুর ভারতী। একদিন যার সম্বন্ধে মনে করাও যায় না, আর একদিন কতটুকু ছোট্ট কারণেই না তার সঙ্গে চিরবিচ্ছেদ হয়ে যায়। সেটাও দুনিয়ায় অস্বাভাবিক নয় তলোয়ারকর, তার জন্য প্রস্তুত থাকা ভালো। মানুষ বড় দুর্বল কৃষ্ণ আয়ার, বড় দুর্বল। তখন এই সেন্টিমেন্টের দরকার হয় তার ধাক্কা সামলাতে। এই সকল কথার উত্তর দিবারও কিছু নাই, প্রতিবাদ করাও চলে না। উভয়েই মৌন হইয়া রহিল, কিন্তু ভারতীর মুখ ম্লান হইয়া উঠিল। ডাক্তারের প্রতি তাহাদের অবিচলিত ও অসীম শ্রদ্ধা। অহেতুক একটি বাক্যও উচ্চারণ করা তাহার স্বভাব নয়, এ সত্য ভারতী ভালো করিয়াই জানে, কিন্তু কি এবং কাহাকে ইঙ্গিত করিয়া যে এ কথা তিনি কহিলেন এবং ঠিক কি ইহার তাৎপর্য, তাহা ধরিতে না পারিয়া
মনের মধ্যেটা তাহার শুধু উদ্বেগ আশঙ্কায় পরিপূর্ণ হইয়া উঠিল। ডাক্তার সম্মুখের ঘড়ির দিকে চাহিয়া কহিলেন, আমার তো ক্রমশ যাবার সময় হয়ে এলো ভারতী। আজ রাত্রের গাড়িতে আমি চললাম, তলোয়ার কর। অপরের অযাচিত সহানুভূতির আকর্ষণে সংকুচিত হইবার আভাস মাত্রেই যে তাহার সেই আত্মাশ্রয়ী অন্তর্গুড় বেদনা একেবারে ক্ষিপ্ত হইয়া উঠিবে, এই কথা নিঃসংশয়ে অনুভব করিয়া ভারতীর ক্ষুব্ধ চিত্ত শঙ্কায় পূর্ণ হইয়া যাইত। ডাক্তার আরাম কেদারায় ভালো করিয়া হেলান দিয়া শুইয়া সুদীর্ঘ পদদ্বয় সম্মুখের টেবিলের উপর প্রসারিত করিয়া দিয়া সহসা মহা আরামের নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আহ। ভারতী বিস্ময়াপন্ন হইয়া কহিলেন, শুলেন যে বড়? ডাক্তার রাগ করিয়া বলিলেন, কেন? আমি কি ঘোড়া যে একটু শুলেই বেত হয়ে যাব? আমার ঘুম পাচ্ছে, তোমাদের মতো আমি দাঁড়িয়ে ঘুমোতে পারি না। ভারতী বলিল, দাঁড়িয়ে ঘুমোতে আমরাও পারি না, কিন্তু কেউ যদি এসে বলে আপনি দৌড়তে দৌড়তে ঘুমোতে পারেন, আমি তাতেও আশ্চর্য হই না। আপনার ওই দেহটা দিয়ে সংসারে যে কি না হতে পারে তা কেউ জানে না। কিন্তু সময় হলো যে, এক্ষুনি না বেরোলে গাড়ি চলে যাবে যে। যাগ্গে যাগ্গে কীরকম? উফ, ভয়ানক ঘুম পাচ্ছে ভারতী, চোখ চাইতে পারছি না। এই বলিয়া ডাক্তার দুই চক্ষু মুদিত করিলেন। কথা শুনিয়া ভারতী পুলকিত চিত্তে অনুভব করিল, কেবল তাহারই অনুরোধে আজ তাহার যাওয়া স্থগিত রহিল। না হইলে শুধু ঘুম কেন, বজ্রাঘাতের দোহাই দিয়াও তাহার সংকল্পে বাধা দেওয়া যায় না। কহিল, আর ঘুমই যদি সত্যি পেয়ে থাকে, উপরে গিয়ে শুয়ে পড়ুন না। ডাক্তার চোখ মুদিয়ায় প্রশ্ন করিলেন, তোমার নিজের উপায় হবে কি? অপূর্বর পথ চেয়ে সারা রাত বসে কাটাবে? ভারতী বলিল, আমার বয়েই গেছে। পাশের ছোট্ট ঘরে বিছানা করে এক্ষুনি গিয়ে শুয়ে ঘুমোবো। ডাক্তার কহিলেন, রাগ করে শোয়া যেতে পারে, কিন্তু রাগ করে ঘুমোনো যায় না। বিছানায় পড়ে ছটফট করার মতো শাস্তি আর নেই। তার চেয়ে খুঁজে আনোগে, আমি কারোর কাছে প্রকাশ করব না। ভারতীর মুখ আরক্ত হইয়া উঠিল, কিন্তু সে লজ্জা ধরা পড়িল না, কারণ ডাক্তার চোখ বুজিয়াই ছিলেন। তাহার নিমিলিত চোখের প্রতি চোখ রাখিয়া ভারতী মুহূর্ত কয়েক মৌন থাকিয়া আপনাকে সংবরণ করিয়া লইয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, আচ্ছা ডাক্তারবাবু, বিছানায় পড়ে ছটপট করার মতো শাস্তি আর নেই, এ আপনি জানলেন কি করে? ডাক্তার উত্তর দিলেন, লোকে বলে তাই শুনি, নিজে থেকে কিছু জানেন না। ডাক্তার চোখ মেলিয়া কহিলেন, আরে ভাই, আমাদের মতো দুর্ভাগাদের শুতে বিছানায় মেলে না, তা আবার ছটফট করা, এতখানি বাবুয়ানার কি ফুসরত আছে? এই বলিয়া তিনি মুচকিয়া হাসিলেন। ভারতী হঠাৎ প্রশ্ন করিল, আচ্ছা ডাক্তারবাবু, সবাই যে বলে আপনার দেহের মধ্যে রাগ নেই, এ কি কখনো সত্যি হতে পারে? ডাক্তার বলিলেন, সত্যি? কখনো না, কখনো না। লোকে মিথ্যে করে আমার বিরুদ্ধে গুজব রটায়, তারা আমাকে দেখতে পারে না। ভারতী হাসিয়া কহিল, কিংবা অত্যন্ত বেশি ভালোবাসে বলেই হয়তো গুজব রটায়। তারা আরও বলে আপনার মান অভিমান নাই, দয়া মায়া নেই, বুকের ভেতরটা আগাগোড়া একেবারে পাষাণ দিয়ে গড়া। ডাক্তার কহিলেন, এও অত্যন্ত ভালোবাসার কথা। তারপর? ভারতী কহিল, তারপর সেই পাষাণ স্তূপের মধ্যে আছে শুধু একটি বস্তু, জননী জন্মভূমি। তার আদি নেই, অন্ত নেই, ক্ষয় নেই, ব্যয় নেই। তার ভয়ানক চেহারা আমাদের চোখে পড়ে নাই বলেই আপনার কাছে কাছে থাকতে পারি, নইলে। বলিতে বলিতে সে অকস্মাৎ এক মুহূর্ত থামিয়া কহিল, কীরকম জানেন ডাক্তারবাবু? সুমিত্রা দিদিকে নিয়ে আমি সেদিন বর্মা অয়েল কোম্পানির কারখানার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম। সেদিন
তাদের নতুন বয়লারের পরীক্ষা হচ্ছিল। অনেক লোক ভিড় করে তামাশা দেখছিল। কালো পাহাড়ের মতো একটা প্রকাণ্ড জড়পিণ্ড, কিন্তু জড়পিণ্ডের বেশি সে আর কিছুই নয়। হঠাৎ তার একটা দরজা খুলে যেতে মনে হলো যেন গর্ভেতে তার অগ্নির প্লাবন বয়ে যাচ্ছে। সেখানে এই পৃথিবীটাকেও তাল করে ফেলে দিলে যেন নিমেষে ভস্মাত হয়ে যাবে। শুনলাম সে একাই নাকি এই বিরাট কারখানা চালিয়ে দিতে পারে। দরজা বন্ধ হলো। আবার সেই শান্ত জড়পিণ্ড, ভিতরের কোনো প্রকাশই বাহিরে নেই। সুমিত্রা দিদির মুখ দিয়ে গভীর দীর্ঘ নিঃশ্বাস পড়ল। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, কি দিদি? সুমিত্রা বললেন, এই ভয়ানক যন্ত্রটাকে মনে রেখো ভারতী, তোমাদের ডাক্তারবাবুকে চিনতে পারবে। এই তার সত্যিকার প্রতিমূর্তি। এই বলিয়া সে ক্ষণকাল তাহার মুখের প্রতি চাহিয়া রহিল। ডাক্তার অন্যমনস্কের মতো একটুখানি হাসিয়া কহিলেন, সবাই কি ভালোই আমাকে বাসে, কিন্তু ঘুমে যে আর চোখ চাইতে পারি না ভারতী, কিছু একটা করো। কিন্তু তার আগে সে লোকটা গেল কোথায় একবার খোঁজ করবে না? আপনি কিন্তু কারো কাছে গল্প করতে পারবেন না। না, কিন্তু আমাকে বুঝি লজ্জা করবার দরকার নেই? ভারতী মাথা নাড়িয়া বলিল, না, মানুষের কাছেই শুধু মানুষের লজ্জা করে। এই বলিয়া সে হ্যারিকেন লণ্ঠনটা হাতে তুলিয়া লইয়া বাহিরে চলিয়া গেল। মিনিট 10-15 পরে ফিরিয়া আসিয়া কহিল, অপূর্ববাবু চলে গেছেন। ডাক্তার বিস্ময়ে উঠিয়া বসিয়া কহিলেন, এই অন্ধকারে একা? তাই তো দেখছি, আশ্চর্য। ভারতী বলিল, আমার বিছানা করা আছে, শুতে চলুন। তুমি? আমি মেঝেতে একটা কম্বল টম্বল কিছু পেতে নেব, চলুন। ডাক্তার উঠিয়া দাঁড়াইয়া কহিলেন, তাই চলো। লজ্জা সংকোচ মানুষে মানুষকেই করে, আমি পাষাণ বই তো নয়। উপরের ঘরে গিয়া ডাক্তার শয্যায় শয়ন করিলে ভারতী মশারি ফেলিয়া দিয়া সযত্নে চারিদিকে গুজিয়া দিল এবং তাহারই অনতি দূরে নিচে মেঝের উপর আপনার বিছানা পাতিল। ডাক্তার সেই দিকে চাহিয়া ক্ষুণ্ণকণ্ঠে কহিলেন, সকলে মিলে আমাকে এমন করে অগ্রাহ্য করলে আমার আত্মসম্মানে আঘাত লাগে। ভারতী হাসিয়া ফেলিয়া বলিল, আমরা সকলে মিলে আপনাকে মানুষের দল থেকে বার করে পাথরের দেবতা বানিয়ে রেখেছি, তার মানে আমাকে ভয়ই নেই? ভারতী অসংকোচে জবাব দিল, এক বিন্দু না। আপনার থেকে কারো লেশমাত্র অকল্যাণ ঘটতে পারে এ আমরা ভাবতেই পারি না। প্রত্যুত্তরে ডাক্তার হাসিয়া শুধু বলিলেন, আচ্ছা, টের পাবে একদিন। শয্যা গ্রহণ করিয়া ভারতী হঠাৎ প্রশ্ন করিল, আচ্ছা, কে আপনাকে সব্যসাচী নাম দিলে ডাক্তারবাবু? এ তো আপনার আসল নাম নয়। ডাক্তার হাসিতে লাগিলেন, কহিলেন, আসল যাই হোক, নকল নামটি দিয়েছিলেন আমাদের পাঠশালার পণ্ডিত মশাই। তার মস্ত উঁচু একটা আম গাছ ছিল, কেবল আমি ঢিল মেরে তার আম পাড়তে পারতাম। একবার ছাদ থেকে লাফাতে গিয়ে ডান হাতটা আমার মচকে গেল। ডাক্তার এসে ব্যান্ডেজ বেঁধে গলার সঙ্গে ঝুলিয়ে দিলেন। সবাই আহা আহা করতে লাগলো। শুধু পণ্ডিত মশাই খুশি হয়ে বললেন, যাক, আম কটা আমার ঢিলের ঘা থেকে বাঁচল, পাকলে দুটো একটা হয়তো মুখে দিতেও পারবো। ভারতী বলিল, বড্ড দুষ্টু ছিলেন তো? ডাক্তার বলিলেন, হ্যাঁ, দুর্নাম একটু ছিল বটে। যাই হোক, পরের দিন থেকেই আবার তেমনি আমপাড়ায় লেগে গেলাম। কিন্তু পণ্ডিত মশাই কী করে খবর পেয়ে সেদিন হাতে নাতে একেবারে ধরে ফেললেন। খানিকক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে বললেন, ঘাট হয়েছে বাবা সব্যসাচী, আমের আশা আর করি নে। ডানটা ভেঙেছে, বা হাত চলেছে, বাটা ভাঙলে বোধ হয় পা দুটো চলবে। থাক বাবা, আর কষ্ট করো না, যে কটা কাঁচা আম বাকি আছে লোক দিয়ে পাড়িয়ে দিচ্ছি। ভারতী খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া কহিল,
পণ্ডিত মশাইয়ের অনেক দুঃখের দেওয়া নাম। ডাক্তার নিজেও হাসিয়া বলিলেন, হ্যাঁ, আমার অনেক দুঃখের নাম, কিন্তু সেই থেকে আমার আসল নামটা লোকে যেন ভুলেই গেল। ভারতী ক্ষণকাল স্থির থাকিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা, সকলে যে বলে দেশ আর আপনি, আপনি আর দেশ, এই দুই আপনাতে একেবারে এক হয়ে গেছে, এ কী করে হলো? ডাক্তার কহিলেন, সেও এক ছেলেবেলার ঘটনা ভারতী। এ জীবনে কত কি এলো, কত কি গেল, কিন্তু সেদিনটা এ জীবনে একেবারে অক্ষয় হয়ে রইল। আমাদের গ্রামের প্রান্তে বৈষ্ণবদের একটি মঠ ছিল। একদিন রাত্রে সেখানে ডাকাত পড়ল। চেঁচামেচি কান্নাকাটিতে গ্রামের বহু লোক চারিদিকে জমা হলো, কিন্তু ডাকাতদের সঙ্গে একটা গাদা বন্দুক ছিল। তারা তাই ছুটতে লাগলো দেখে কোনো লোক তাদের কাছে ঘেঁষতে পারল না। আমার জারতুতো একজন বড় ভাই ছিলেন, তিনি অত্যন্ত সাহসী এবং পরোপকারী। যাবার জন্য তিনি ছটফট করতে লাগলেন, কিন্তু গেলে নিশ্চয়ই মৃত্যু জেনে সবাই তাকে ধরে রেখে দিলে। নিজেকে কোনো মতে ছাড়াতে না পেরে তিনি সেইখান থেকে শুধু নিষ্ফল আস্ফালন এবং ডাকাতদের গালাগালি দিতে লাগলেন, কিন্তু কোনো ফলই তাতে হলো না। তারা ওই একটি মাত্র বন্দুকের জোরে 200-300 লোকের সম্মুখে মহন্ত বাবাজিকে খুঁটিতে বেঁধে তিল তিল করে পুড়িয়ে মারলে। ভারতী, আমি তখন ছেলে মানুষ ছিলাম, কিন্তু আজও তার কাকুতি মিনতি, আজও তার মরণ চিৎকার যেন মাঝে মাঝে কানে শুনতে পাই। উফ, সে কি ভয়ানক বুক ফাটা আর্তনাদ! ভারতী নিরুদ্ধশ্বাসে কহিল, তারপর? ডাক্তার কহিলেন, তারপর বাবাজির জীবন ভিক্ষার শেষ অনুনয় সমস্ত গ্রামের সম্মুখে ধীরে ধীরে সাঙ্গ হল। তাদের লুটপাটের কাজও নিশ্চিন্ত নিরুদ্বেগে পরিসমাপ্ত হল। চলে যাবার সময় সর্দার বড়দাদার উদ্দেশ্যে পিতৃ উচ্চারণ করে শপথ করে গেল যে আজ তারা শান্ত, কিন্তু মাসখানেক পরে ফিরে এসে এর শোধ দেবে। বড়দা জেলার সাহেব ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে কেঁদে কেটে পড়লেন, একটা বন্দুক চাই। কিন্তু পুলিশ বললে না। বছর 2 পূর্বে একজন অত্যন্ত অত্যাচারী পুলিশ সাব ইন্সপেক্টরের কান মলে দেবার অপরাধে তার 2 মাস জেল হয়েছিল, এবং এই অপরাধেই সাহেব ম্যাজিস্ট্রেট বললেন, কোনো মতেই না। দাদা বললেন, সাহেব, আমরা কি তবে মারা যাব? সাহেব হেসে বললেন, এত যার ভয় সে যেন ঘরবাড়ি বেচে আমার জেলা থেকে অন্য জেলায় চলে যায়। ভারতী উত্তেজনায় বিছানায় উঠিয়া বসিয়া কহিল, দিলে না? এত বড় সর্বনাশ আসন্ন জেনেও দিলে না? ডাক্তার কহিলেন, না। এবং কেবল তাই নয়, বড়দা ব্যাকুল হয়ে যখন তীর ধনুক ও বর্ষা তৈরি করালেন, পুলিশের লোক খবর পেয়ে সেগুলো পর্যন্ত কেড়ে নিয়ে গেল। কি হলো তারপর? ডাক্তার বলিলেন, তার পরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। সেই মাসের মধ্যেই সর্দার তার প্রতিজ্ঞা পালন করলে। এবারে বোধ করি আরও একটা বেশি বন্দুক ছিল। বাড়ির আর সকলেই পালালেন, শুধু বড়দাকে কেউ নড়াতে পারলে না। কাজেই ডাকাতের গুলিতে প্রাণ দিলেন। ভারতী রক্তহীন পাংশু মুখে বলিয়া উঠিল, প্রাণ দিলেন? ডাক্তার কহিলেন, হ্যাঁ। ঘণ্টা 4 সজ্ঞানে বেঁচেছিলেন। গ্রাম শুদ্ধ জড়ো হয়ে হইচই করতে লাগলো। কেউ ডাকাতদের, কেউ ম্যাজিস্ট্রেট সাহেবকে গাল পড়তে লাগলো। শুধু দাদাই কেবল চুপ করে রইলেন। পাড়াগা হাসপাতাল 10-12 ক্রোশ দূরে। রাত্রিকাল গ্রামের ডাক্তার ব্যান্ডেজ বেঁধে দিতে এলে তার হাতটা দাদা সরিয়ে দিয়ে কেবল বললেন, থাক, আমি বাঁচতে চাই না। বলিতে বলিতে সেই পাষাণ দেবতার কণ্ঠস্বর হঠাৎ একটুখানি যেন কাঁপিয়া গেল। ক্ষণকাল মৌন থাকিয়া পুনশ্চ কহিলেন, বড়দা আমাকে বড় ভালোবাসতেন। কাঁদতে দেখে একটিবার মাত্র চোখ মেলে চাইলেন। তারপর আস্তে আস্তে বললেন, ছি, মেয়েদের মতো এসব গরু ভেড়া ছাগলদের সঙ্গে গলা মিলিয়ে তুই আর কাঁদিস নে শৈল।
কিন্তু রাজত্ব করার লোভে যারা সমস্ত দেশটার মধ্যে মানুষ বলতে আর একটা প্রাণীও রাখেনি, তাদের তুই জীবনে কখনো ক্ষমা করিস নে। এই কটা কথা, এর বেশি আর একটা কথাও তিনি বলেননি। ঘৃণায় একটা আ পর্যন্ত তার মুখ দিয়ে শেষ পর্যন্ত বার হলো না। এই অভিশপ্ত পরাধীন দেশ চিরদিনের জন্য ছেড়ে চলে গেলেন। কেবল আমিই জানি ভারতী, কত মস্ত বড় প্রাণ সেদিন বার হয়ে গেল। ভারতী নীরবে স্থির হইয়া রহিল। কবে কোন পল্লী অঞ্চলের এক দুর্ঘটনার কাহিনী, ডাকাতি উপলক্ষে গোটা 2 অজ্ঞাত অখ্যাত লোকের প্রাণ গিয়াছে, এই তো। জগতের বড় বড় বিরোধের দুঃসহ দুঃখের পাশে ইহা কী বা? অথচ এই পাষাণে কি গভীর ক্ষতই না করিয়াছে। তুলনা ও গণনার দিক দিয়া দুর্বলের দুঃখের ইতিহাসে এই হত্যার নিষ্ঠুরতা নিতান্ত অকিঞ্চিতকর। এই বাংলাদেশেই তো নিত্য কত লোকে চোর ডাকাতের হাতে মরিতেছে, কিন্তু এ কি শুধু তাই? ও পাথর কি এতটুকু আঘাতেই দীন হইয়াছে? ভারতী অলক্ষ্যে চাহিয়া দেখিল, এবং বিদ্যুৎ শিখা অকস্মাৎ অন্ধকার চিরিয়া যেমন করিয়া অদৃশ্য বস্তু টানিয়া বাহির করে, ঠিক তেমনি করিয়া ওই পাথরের মুখের পরেই যেন সে সমস্ত অজ্ঞাত রহস্য চক্ষের পলকে প্রত্যক্ষ করিল। সে দেখিল, এই বেদনার ইতিহাসে মৃত্যু কিছুই নয়। মরণ উহাকে আঘাত করে নাই, কিন্তু মর্মভেদী আঘাত করিয়াছে ওই 2 লোকের মৃত্যুর মধ্য দিয়া শৃঙ্খলিত পদানত সমস্ত ভারতীয়দের উপায়বিহীন অক্ষমতা। আপন ভাইয়ের আসন্ন হত্যা নিবারণ করিবার অধিকারটুকু হইতেও সে বঞ্চিত। অধিকার আছে শুধু চোখ মেলিয়া নিঃশব্দে চাহিয়া দেখিবার। ভারতীর সহসা মনে হইল, সমস্ত জাতির এই দুঃসহ লাঞ্ছনা ও অপমানের গ্লানি ওই পাষাণের মুখের পরে যেন নিবিড় নিশ্ছিদ্র কালি লেপিয়া দিয়াছে। বেদনায় সমস্ত বুকের ভেতরটা ভারতীর আলোড়িত হইয়া উঠিল। কহিল, দাদা। ডাক্তার সবিস্ময়ে ঘাড় তুলিয়া কহিলেন, দাদা বলে কি তুমি আমাকে ডাকছ? ভারতী বলিল, হ্যাঁ, তোমাকে। আচ্ছা, ইংরাজের সঙ্গে কি তোমার কখনো সন্ধি হতে পারে না? না, আমার চেয়ে বড় শত্রু তাদের আর নেই। ভারতী মনে মনে ক্ষুণ্ণ হইয়া বলিল, কারো শত্রুতা, কারো অকল্যাণ তুমি কামনা করতে পারো, এ আমি ভাবতেও পারি না দাদা। ডাক্তার কয়েক মুহূর্ত চুপ করিয়া ভারতীর মুখের প্রতি চাহিয়া থাকিয়া মৃদু হাসিয়া কহিলেন, ভারতী, এ কথা তোমার মুখেই সাজে, এবং এর জন্য আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি সুখী হও। এই বলিয়া তিনি পুনরায় একটুখানি হাসিলেন, কিন্তু এ কথা ভারতী জানিত যে এ হাসির মূল্য নাই। হয়তো ইহা আর কিছু, ইহার অর্থ নিরূপণ করিতে যাওয়া বৃথা। তাই সে মৌন হইয়া রহিল। ডাক্তার আস্তে আস্তে বলিলেন, এই কথাটা আমার তুমি চিরদিন মনে রেখো ভারতী। আমার দেশ গেছে বলেই আমি এদের শত্রু নই। একদিন মুসলমানের হাতেও এদেশ গিয়াছিল, কিন্তু সমস্ত মনুষ্যত্বের এত বড় পরম শত্রু জগতে আর নাই। স্বার্থের দায়ে ধীরে ধীরে মানুষকে অমানুষ করে তোলাই এদের মজ্জাগত সংস্কার। এই এদের ব্যবসা, এই এদের মূলধন। যদি পারো দেশের নরনারীকে শুধু এই সত্যটাই শিখিয়ে দাও। নিচের ঘড়িতে টুংটুং করিয়া 4টা বাজিল। সম্মুখের খোলা জানালার বাহিরে রাত্রি শেষের অন্ধকার গাঢ়তর হইয়া আসিল। সেই দিকে নির্নিমেষ চক্ষে চাহিয়া ভারতী স্তব্ধ স্থির হইয়া বসিয়া কত কি ভাবিতে লাগিল, তাহার স্থিরতা নাই। কিন্তু একটা মস্ত জাতির বিরুদ্ধে এত বড় অভিযোগ সত্য বলিয়া বিশ্বাস করিতে কিছুতেই তাহার প্রবৃত্তি হইল না। কাল সারা রাত্রি ভারতী ঘুমাইতে পারে নাই। দিনের বেলায় তাহার শরীর ও মন দুইই খারাপ ছিল। তাই ইচ্ছা করিয়াছিল আজ একটু সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করিয়া শয্যা গ্রহণ করিবে। এজন্য সন্ধ্যার প্রাক্কালেই সে রাধাবাড়ায় মন দিয়াছিল। এমন সময়ে দলের একজন আসিয়া তাহার হাতে একখানা পত্র দিল, সুমিত্রার লেখা।
তিনি একটি ছত্রে শুধু এই বলিয়া আহ্বান করিয়াছেন যে যে কোনো অবস্থায় যে কোনো কাজ ফেলিয়া রাখিয়াও সে যেন এই পত্রবাহকের সঙ্গে চলিয়া আসে। সুমিত্রার আদেশ লঙ্ঘন করিবার জো নাই, কিন্তু ভারতী অত্যন্ত বিস্মিত হইল। জিজ্ঞাসা করিল, তার কি হঠাৎ কোনো অসুখ করেছে? উত্তরে পত্রবাহক জানাইল, না। নিচে নামিয়া দেখিল দরজায় দাঁড়াইয়া তাহাদের অত্যন্ত সুপরিচিত ভাড়াটে ঘোড়ার গাড়ি, কিন্তু গাড়োয়ান বদল হইয়াছে। ইহাকে দেখিয়া মনে হয় না গাড়ি চালানো ইহার পেশা। তাছাড়া গাড়ি কেন? সুমিত্রার বাসায় যাইতে তো মিনিট তিনেকের অধিক সময় লাগে না। অধিকতর বিস্ময়ে প্রশ্ন করিল, ব্যাপার কি হীরা সিং? সুমিত্রা কোথায়? এই হীরা সিং লোকটি তাহাদের পথের দাবির সভ্য না হইলেও অতিশয় বিশ্বাসী, যাতে পাঞ্জাবি শিখ। পূর্বে হংকংয়ে পুলিশের চাকরি করিত, এখন রেঙ্গুন টেলিগ্রাফ অফিসে পিয়নের কাজ করে। সে চুপি চুপি কহিল যে মাইল 4-5 দূরে অত্যন্ত গোপন এবং অত্যন্ত জরুরি সভা বসিয়াছে, তাহার না যাইলেই নয়। ভারতী আর কোনো প্রশ্ন না করিয়া সন্ধ্যার অন্ধকারে গাড়ির সমস্ত দরজা জানালা বন্ধ করিয়া যাত্রা করিল এবং হীরা সিং সরকারি পিয়নের পোশাকে সরকারি 2 চাকার গাড়িতে অন্য পথে প্রস্থান করিল। পথে ভারতীর অনেকবার মনে হইল সে গাড়ি ফিরাইয়া তাহার রিভলভার সঙ্গে লইয়া আসে, কিন্তু দেরি হইবার ভয়ে আর ফিরিতে পারিল না। অস্ত্রহীন অরক্ষিতভাবেই তাহাকে অনিশ্চিত স্থানের উদ্দেশ্যে অগ্রসর হইয়া যাইতে হইল। গাড়ি যে অত্যন্ত ঘুরপথে চলিয়াছে তাহা ভিতরে থাকিয়াও ভারতী বুঝিল, এবং কিছুক্ষণেই পথের অসমতলতা ও অসংস্কৃত দুরবস্থা অনুভব করিয়া বুঝিতে পারিল তাহারা শহর ছাড়াইয়া গিয়াছে, কিন্তু ঠিক কোথায় তাহা জানা কঠিন। সঙ্গে ঘড়ি ছিল না, কিন্তু অনুমান রাত্রি 10টার কাছাকাছি। গাড়ি গিয়া একটা বাগানে প্রবেশ করিয়া থামিল। হীরা সিং পূর্বেই পৌঁছিয়াছিল। সে গাড়ির দরজা খুলিয়া দিল। মাথার উপরে বড় বড় গাছ মিলিয়া অন্ধকার এমনই দুর্ভেদ্য করিয়াছে যে নিজের হাত পর্যন্ত দেখা যায় না। নিচে দীর্ঘ ও অত্যন্ত ঘন ঘাসের মধ্যে পায়ে হাঁটা পথের একটা চিহ্ন মাত্র আছে। এই ভয়ানক পথে হীরা সিং তাহার 2 চাকার গাড়ির ক্ষুদ্র লণ্ঠনের আলোকে পথ দেখাইয়া আগে আগে চলিতে লাগিল। পথে চলিতে ভারতের সহস্রবার মনে হইতে লাগিল, সে ভালো করে নাই, ভালো করে নাই, এই ভীষণ স্থানে আসিয়া সে ভালো করে নাই। অনতিকাল পরে তাহারা একটা জীর্ণ ভগ্ন অট্টালিকায় আসিয়া পৌঁছিল। অন্ধকারে তাহার আভাস মাত্র দেখিয়াই ভারতী বুঝিল ইহা বহুদিন পরিত্যক্ত একটা চাউং। কোনো সুদূর অতীতে বৌদ্ধ শ্রমগণ এখানে বাস করিতেন সম্ভবত। কোথাও একটা লোকালয় পর্যন্ত ইহার কাছাকাছি নাই। এত বড় ভাঙা বাড়ি, এতটুকু আলো নাই, মানুষ নাই, মানুষের চিহ্ন পর্যন্ত লুপ্ত হইয়াছে। দরজা জানালা চোরে চুরি করিয়া লইয়া গেছে। সুমুখের ঘরে ঢুকিতেই বাদুড় ও চামচিকার ভয়ানক গন্ধে ভারতীর দম আটকাইয়া আসিল। তাহারই মধ্য দিয়া পথ। বোধ করি কত যে বিষধর সর্প তথায় আশ্রয় লইয়া আছে তাহারই ইয়ত্তা নাই। মস্ত হলঘরের এক কোণে উপরে উঠবার সিঁড়ি, কাঠের সিঁড়ি, মাঝে মাঝে কাঠ নাই। এই দিয়া ভারতী হীরার হাত ধরিয়া দ্বিতলে উঠিয়া সম্মুখের বারান্দা পার হইয়া এতক্ষণে এত দুঃখের পরে নির্দিষ্ট স্থানে আসিয়া উপস্থিত হইল। ঘরের মধ্যে চাটাই পাতা, একধারে গোটা 2 মোমবাতি জ্বলিতেছে এবং তাহারই পার্শ্বে সভানেত্রীর আসনে বসিয়া সুমিত্রা, অপর প্রান্তে ডাক্তার বসিয়াছিলেন। তিনিই সস্নেহ কণ্ঠে ডাকিয়া কহিলেন, এসো ভারতী, আমার কাছে এসে বসো। অজানা শঙ্কায় ভারতীর বুকের মধ্যে গুরুগুরু করিয়া উঠিল। মুখ দিয়া কথা বাহির হইল না, কিন্তু একটুখানি যেন দ্রুত পদেই সে কাছে গিয়া ডাক্তারের বুক ঘেঁষিয়া বসিয়া পড়িল।
তাহার কাঁধের উপর বা হাতখানি রাখিয়া যেন তিনি নিঃশব্দে তাহাকে ভরসা দিলেন। হীরা সিং ঘরে ঢুকিল না, দ্বারের কাছে দাঁড়াইয়া রহিল। ভারতী চাহিয়া দেখিল, যাহারা বসিয়া আছে ৫-৬ জনকে সে একেবারেই চেনে না। পরিচিতের মধ্যে ডাক্তার ও সুমিত্রা ব্যতীত রামদাস তলওয়ারকর ও কৃষ্ণ আইয়ার। একজন ভীষণ আকৃতি লোককে সর্বাগ্রেই চোখে পড়ে। পরনে তাহার গেরুয়া রঙের আলখাল্লা এবং মাথায় সুবৃহৎ পাগড়ি। মুখখানা বড় হাড়ির মতো গোলাকার এবং দেহ গন্ডারের মতো স্থূল, মাংসল ও কর্কশ। ভাটার মতো চোখের উপর ভ্রুর চিহ্ন মাত্র নাই। কঠিন শলার মতো গোপের রোম বোধ করি দূর হইতে গনিয়া বলা যায়। রং তামার মতো। লোকটা যে অনার্য মঙ্গল জাতীয় দৃষ্টিপাত মাত্র তাহাতে সংশয় থাকে না। এই বিভৎস ভয়ানক লোকটার প্রতি ভারতীর চোখ তুলিয়া চাহিতেই পারিল না। মিনিট দুই সমস্ত ঘরটা একেবারে স্তব্ধ হইয়া রহিল। তখন সুমিত্রা ডাকিয়া কহিলেন, ভারতী, তোমার মনের ভাব আমি জানি, তাই তোমাকে ডেকে এনে দুঃখ দেবার আমার ইচ্ছাই ছিল না, কিন্তু ডাক্তার কিছুতেই হতে দিলেন না। অপূর্ববাবু কি করেছেন জানো? ভারতের নিভৃত হৃদয়ে এমনই কি যেন একটা তাহাকে সারাদিন ধরিয়া বলিতেছিল। তাহার কণ্ঠ শুষ্ক ও মুখ বিবর্ণ হইয়া উঠিল। শুধু সে নীরবে ফ্যালফ্যাল করিয়া চাহিয়া রহিল। সুমিত্রা কহিলেন, বোথা কোম্পানি রামদাসকে আজ ডিসমিস করেছে। অপূর্বরও সেই দশা হতো, শুধু পুলিশ কমিশনারের কাছে আমাদের সমস্ত কথা অকপটে ব্যক্ত করেই তার চাকরিটা বেঁচেছে। মাইনে তো কম নয়, বোধহয় ৫০০। রামদাস ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ। সুমিত্রা কহিলেন, শুধু এই নয়, পথের দাবি যে বিদ্রোহীর দল এবং আমরা যে লুকিয়ে পিস্তল রিভলভার রাখি সে সংবাদও তিনি গোপন করেননি। এর শাস্তি কি ভারতী? সেই ভীষণ আকৃতি লোকটা গর্জন করিয়া উঠিল, ডেথ। এতক্ষণে ভারতী নির্নিমেষ দুই চক্ষু তাহার মুখের প্রতি তুলিয়া স্থির হইয়া রহিল। রামদাস কহিল, সব্যসাচী যে ডাক্তার এ খবর তারা জানে। হোটেলের ঘরের মধ্যেই তাকে ধরা যেতে পারে, অপূর্ববাবু এ কথা জানাতেও ত্রুটি করেননি। এমনকি আমি ইতিপূর্বে যে পলিটিক্যাল অপরাধে বছর 2 জেল খেটেছি তাও। সুমিত্রা কহিলেন, ভারতী, ডাক্তার ধরা পড়লে তার ফল কি জানো? ফাঁসি। তা যদি না হয় ট্রান্সপোর্টেশন। জেন্টলম্যান, এ অপরাধের কি শাস্তি আপনারা অনুমোদন করেন? সকলে সমস্বরে কহিল, ডেথ। ভারতী, তোমার কিছু বলবার আছে? ভারতী কথা কহিতে পারিল না, শুধু মাথা নাড়িয়া জানাইল, তাহার বলিবার কিছু নাই। সেই ভয়ঙ্কর লোকটা এবার বাংলায় কথা কহিল। উচ্চারণ শুনিয়া বোঝা গেল সে চট্টগ্রামাঞ্চলের মগ। বলিল, এক্সিকিউশনের ভার আমি নিলাম। আমি কিন্তু গুলি গোলা ছুরি ছোড়া বুঝি নে। এই আমার গুলি এবং এই আমার গোলা। এই বলিয়া সে বাঘের মতো 2 থাবা মুঠা করিয়া শূন্যে উত্থিত করিল। কৃষ্ণ আইয়ার দ্বারের দিকে চাহিয়া হীরা সিংকে লক্ষ্য করিয়া কহিলেন, বাগানের উত্তর কোণে একটা শুকনো কুয়া আছে, একটু বেশি মাটি চাপা দিয়ে কিছু শুকনো ডালপালা ফেলে দেওয়া চাই, গন্ধ না বের হয়। হীরা সিং মাথা নাড়িয়া জানাইল যে কোনরূপ ত্রুটি হবে না। তলোয়ারকর কহিল, বাবুজিকে তার দণ্ডাজ্ঞা শুনিয়ে দেওয়া হোক। সমবেত জুরির সাহায্যে অপূর্বর অপরাধের বিচার মিনিট 5 মধ্যেই সমাধা হইয়া গেল। বিচারকের রায় যেমন সংক্ষিপ্ত তেমনই স্পষ্ট। না বুঝিবার মতো জটিলতা কোথাও নাই। ভারতী সমস্তই শুনিল, কিন্তু তাহার কান ও বুদ্ধির মাঝখানে কোথায় একটা দুর্ভেদ্য প্রকার দাঁড়াইয়াছিল। বাহিরের বস্তু যেন কিছুতেই সেটা ভেদ করিয়া আর ভেতরে পৌঁছাইতে পারিতেছিল না। তাই গোড়া হইতে শেষ পর্যন্ত
যে কেহ কথা কহিতেছিল তাহারই মুখের প্রতি ভারতী ব্যাকুল জিজ্ঞাসু চোখে নির্বোধের মতো চাহিয়া দেখিতেছিল। এইটুকু মাত্র সে হৃদয়ঙ্গম করিয়াছিল, অপূর্ব গুরুতর অপরাধ করিয়াছে এবং এই লোকগুলি তাহাকে বধ করিতে কৃতসংকল্প হইয়াছে। এদেশে জীবন তাহার সংকটাপন্ন, কিন্তু এ সংকট যে কিরূপ আসন্ন হইয়াছে সে তাহার কিছুই বোঝে নাই। সুমিত্রার ইঙ্গিতে একজন উঠিয়া বাহির হইয়া গেল এবং মিনিট দুই পরে যে দৃশ্য ভারতীর চোখে পড়িল তাহা অতি বড় দুঃস্বপ্নেরও অতীত। সেই লোকটা অপূর্বকে লইয়া ঘরে ঢুকিল। তাহার দুই হাত পিঠের দিকে শক্ত করিয়া দড়ি দিয়া বাঁধা এবং কোমর হইতে মস্ত ভারী একখণ্ড পাথর ঝুলিতেছে। মুহূর্তের জন্য চৈতন্য হারাইয়া ভারতী ডাক্তারের দেহের উপরে ঢলিয়া পড়িল, কিন্তু সকলের দৃষ্টি তখন অপূর্বর প্রতি নিবদ্ধ ছিল বলিয়াই শুধু একজন ভিন্ন এ খবর আর কেহ জানিতে পারিল না। ভারতী এখানে আসিবার পূর্বেই অপূর্বর এজাহার লওয়া শেষ হইয়া গিয়াছিল। সে অস্বীকার কিছুই করে নাই। আপিসের বড় সাহেব ও পুলিশের বড় সাহেব, এই দুই সাহেবে মিলিয়া তাহার নিকট হইতে সমস্ত তথ্যই জানিয়া লইয়াছে তাহা সে বলিয়াছে, কিন্তু কিসের জন্য যে দলের এবং দেশের এত বড় শত্রুতা সাধন করিল তাহা সে এখনও জানে না। আজ বেলা 12টার মধ্যেই রামদাস এ সংবাদ সুমিত্রার কর্ণগোচর করে। দণ্ড স্থির হইয়া যায় এবং যে উপায়ে অপূর্বকে হস্তগত করা হইয়াছে তাহা সংক্ষেপে এইরূপ। আপিসের ছুটির পরে আজ অপূর্ব হাঁটিয়া বাসায় যাইতে সাহস করিবে না, তাহা নিশ্চয় অনুমান করিয়া তাহাদের ভাড়াটে গাড়িখানা হীরার সাহায্যে আপিসের গেটের কাছে রাখা হয়। এই ফাঁদে অপূর্ব সহজেই পা দেয়। কিছু দূর আসিয়া গাড়োয়ান জানায় যে মস্ত একটা রোলার ভাঙিয়া গলির মোড় বন্ধ হইয়া আছে, ঘুরিয়া যাইতে হইবে। অপূর্ব স্বীকার করে। ইহার পরেই বোধ হয় সে অন্যমনস্ক হইয়া পড়িয়াছিল, কিন্তু ঘণ্টাখানেক পরে যখন চৈতন্য হয় তখন হীরা সিং গাড়ির মধ্যে প্রবেশ করিয়া পিস্তল দেখাইয়া তাহাকে অনায়াসে এখানে লইয়া আসে। সুমিত্রা ডাকিয়া কহিলেন, অপূর্ববাবু, আমরা আপনাকে ডেথ সেন্টেন্স দিলাম, আর কিছু আপনার বলার আছে? অপূর্ব ঘাড় নাড়িয়া জানাইল, না, কিন্তু তাহার মুখ দেখিয়া মনে হইল সে কিছুই বোঝে নাই। ডাক্তার এতক্ষণ কোনো কথাই প্রায় বলেন নাই। পিছনে চাহিয়া কহিলেন, হীরা, তোমার পিস্তলটা কই? হীরা সিং ইঙ্গিতে সুমিত্রাকে দেখাইয়া দিল। ডাক্তার হাত বাড়াইয়া বলিলেন, পিস্তলটা দেখি সুমিত্রা। সুমিত্রা বেল্ট হইতে খুলিয়া ডাক্তারের হাতে দিলেন। ডাক্তার জিজ্ঞাসা করিলেন, আর কারো কাছে পিস্তল কিংবা রিভলভার আছে? আর কাহারও কাছে ছিল না, তাহা সকলেই জানাইল। তখন সুমিত্রার পিস্তল নিজের পকেটের মধ্যে রাখিয়া ডাক্তার একটুখানি হাসিয়া কহিলেন, সুমিত্রা, তুমি বললে ডেথ সেন্টেন্স আমরা দিলাম, কিন্তু ভারতী তো দেয়নি। সুমিত্রা এক মুহূর্ত ভারতের মুখের প্রতি চাহিয়া দৃঢ়কণ্ঠে কহিলেন, ভারতী দিতে পারে না। ডাক্তার বলিলেন, পারা উচিত নয়, তাই না ভারতী? ভারতী কথা কহিল না। এই কঠিনতম প্রশ্নের উত্তরে সে শুধু উপুড় হইয়া পড়িয়া ডাক্তারের ক্রোড়ের মধ্যে মুখ লুকাইল। ডাক্তার তাহার মাথার উপর একটা হাত রাখিয়া কহিলেন, অপূর্ববাবু যা করে ফেলেছেন সে আর ফিরবে না, তার ফলাফল আমাদের নিতেই হবে। শাস্তি দিলেও হবে, না দিলেও হবে। কিন্তু আমি বলি, তাতে কাজ নেই। ভারতী এর ভার নিন। এই দুর্বল মানুষটিকে একটু মজবুত করে গড়ে তুলুন। কি বলো সুমিত্রা? সুমিত্রা কহিলেন, না। সকলে একসঙ্গে বলিয়া উঠিল, না। সেই কুদর্শন লোকটাই সর্বাপেক্ষা অধিক আস্ফালন করিল। সে তাহার থাবা যুগল শূন্যে তুলিয়া ভারতীকে ইঙ্গিত করিয়াই কি একটা বলিয়া ফেলিল।
সুমিত্রা কঠিন কণ্ঠে কহিলেন, আমরা সকলে একমত। এত বড় অন্যায় প্রশ্রয়ে আমাদের সমস্ত ভেঙেচুরে ছত্রভঙ্গ হয়ে যাবে। ডাক্তার বলিলেন, যদি যাই তো উপায় কি? সুমিত্রার সঙ্গে সঙ্গেই ৫-৭ জন গর্জিয়া উঠিল, উপায় কি? দেশের জন্য, স্বাধীনতার জন্য আমরা কিছুই মানব না? আপনার একার কথায় কিছুই হতে পারবে না। গর্জন থামিলে ডাক্তার উত্তর দিলেন। এবার তাহার কণ্ঠস্বর আশ্চর্য রকমের শান্ত ও মৃদু শোনাইল। তাহাতে উৎসাহ বা উত্তেজনার বাষ্পও ছিল না। বলিলেন, সুমিত্রা, বিদ্রোহে প্রশ্রয় দিও না। তোমরা তো জানো আমার একার মত তোমাদের ১০০ জনের চেয়েও বেশি কঠিন। সেই ভয়ঙ্কর লোকটাকে সম্বোধন করিয়া কহিলেন, ব্রজেন্দ্র, তোমার অধ্যত্বের জন্য বাটাভিয়াতে একবার আমাকে তুমি শাস্তি দিতে বাধ্য করেছিলে, দ্বিতীয়বার বাধ্য করো না। ভারতী মুখ তুলে নাই। তখনও তেমনি পড়েছিলেন, কিন্তু তাহার সর্বদেহ থরথর করিয়া কাঁপিতেছিল। পিঠের উপর স্নেহ স্পর্শ বুলাইয়া তেমনি সহজ গলায় কহিলেন, ভয় নেই ভারতী, অপূর্বকে আমি অভয় দিলাম। ভারতী মুখ তুলিল না, ভরসাও পাইল না। তাহার দক্ষিণ হস্তের সুদীর্ঘ সরু সরু আঙুলগুলা নিজের মুঠার মধ্যে টানিয়া লইয়া চুপি চুপি বলিল, কিন্তু ওরা তো অভয় দিলেন না। ডাক্তার কহিলেন, সহজে দেবেও না, কিন্তু এ কথা ওরা বোঝে যে আমি যাকে অভয় দিলাম তাকে স্পর্শ করা যায় না। একটু হাসিয়া বলিলেন, ভালো খেতে পাইনে ভারতী, আধপেটা খেয়েই প্রায় দিন কাটে। তবু ওরা জানে এ কটা সরু আঙুলের চাপে আজও ব্রজেন্দ্রের অত বড় বাঘের থাবা গুঁড়ো হয়ে যাবে। কি বলো ব্রজেন্দ্র? চট্টগ্রামে মগ মুখ কালো করিয়া নীরব হইয়া রহিল। ডাক্তার কহিলেন, কিন্তু অপূর্ব যেন না আর এখানে থাকে। ও দেশে যাক। অপূর্ব ট্রেইটন নয়, স্বদেশকে ও সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসে, কিন্তু অধিকাংশ থাক। স্বজাতির নিন্দা আর করব না, কিন্তু বড় দুর্বল। ওকে মজবুত করবার ভার তোমাকে দিলাম সত্য, কিন্তু আমার ভরসা নেই ভারতী। বাড়ি ফিরে গিয়ে ওর আজকের কথা, তোমার কথা, কোনোটা ভুলতে বেশি সময় লাগবে না। যাক সে পরের কথা। আপাতত আমরা সভানেত্রীকে অনুরোধ করতে পারি আজকের মতো সভা ভঙ্গ করা হোক। এই বলিয়া তিনি সুমিত্রার প্রতি চাহিলেন। সুমিত্রা তাহাকে কখনো তুমি, কখনো আপনি বলিয়া সসম্মানে কথা কহিত। এখন সেইভাবেই কহিল। অধিকাংশের মত যেখানে ব্যক্তিবিশেষের গায়ের জোরে পরাভূত হয়, তাকে আর যাই বলুক, সভা বলে না। কিন্তু এই নাটক অভিনয় করাবারই যদি আপনার সংকল্প ছিল, পূর্বাগ্নে জানাননি কেন? ডাক্তার কহিলেন, না হলেই ছিল ভালো, কিন্তু অবস্থা বিশেষে নাটক যদি হয়েও থাকে সুমিত্রা, অভিনয়টা যে ভালো হয়েছে তা তোমাদের স্বীকার করতে হবে। রামদাস কহিল, এরকম যে হতে পারে আমার ধারণা ছিল না। ডাক্তার বলিলেন, বন্ধুত্ব জিনিসটা যে এমনই ক্ষণভঙ্গুর, সে ধারণাই কি তোমার ছিল তলোয়ারকর? অথচ এমন সত্যও জগতে দুর্লভ। কৃষ্ণ আইয়ার কহিল, বর্মার অ্যাক্টিভিটি আমাদের উঠল, এখন পালাতে হবে। ডাক্তার বলিলেন, হবে, কিন্তু সময় মতো স্থান ত্যাগ করা এবং অ্যাক্টিভিটি ত্যাগ করা এক বস্তু নয় আইয়ার। দীর্ঘকাল কোথাও নিশ্চিত হয়ে বসতে যদি না পাই, তার জন্য নালিশ করা আমাদের সাজে না। এই বলিয়া তিনি ভারতীকে ইঙ্গিত করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিলেন, হীরা সিং, অপূর্ববাবুর বাঁধন খুলে দাও। চলো ভারতী, তোমাদের একটু নিরাপদে পৌঁছে দিয়ে আসি। হীরা সিং আদেশ পালন করিতে অগ্রসর হইলে সুমিত্রা কঠিন কণ্ঠে কহিলেন, অভিনয়ের শেষ অঙ্কে আনন্দে হাততালি দিতে ইচ্ছে করে, কিন্তু এ তো নতুন নয়। ছেলেবেলায় কোথায় একটা উপন্যাসে যেন পড়েছিলাম, কিন্তু
একটুখানি যেন বাদ রইল। যুগল মিলন আমাদের সম্মুখে হয়ে গেলে অভিনয়ে আর কোথাও খুঁত থাকতো না। কি বলো ভারতী? ভারতী লজ্জায় মরিয়া গেল। ডাক্তার কহিলেন, লজ্জা পাবার এতে কিছু নেই ভারতী, বরঞ্চ আমি কামনা করি অভিনয় সমাপ্ত করবার মালিক যিনি, তিনি যেন একদিন কোথাও এর খুঁত না রাখেন। পকেট হইতে সুমিত্রার পিস্তলটা বাহির করিয়া তাহার কাছে রাখিয়া দিয়া বলিলেন, আমি এদের পৌঁছে দিতে চললাম, কিন্তু ভয় নেই, আমার কাছে আর একটা গাদা পিস্তল রইল। ব্রজেন্দ্রের প্রতি কটাক্ষে চাহিয়া সহাস্যে কহিলেন, তোমরা তো সবাই তামাশা করে বলতে অন্ধকারে আমি প্যাঁচার মতো দেখতে পাই, আজ যেন কেউ সে কথা ভুলো না। এই বলিয়া তিনি একটা প্রচ্ছন্ন ভয়ঙ্কর ইঙ্গিত করিয়া ভারতীয় অপূর্বকে লইয়া বাহির হইতে উদ্যত হইলেন। সুমিত্রা অকস্মাৎ দাঁড়াইয়া উঠিয়া কহিলেন, ফাঁসির দড়িটা কি নিজের হাতে গলায় না পড়লেই হতো না? ডাক্তার হাসিয়া কহিলেন, সামান্য একটা দড়িকে ভয় করলে চলবে কেন সুমিত্রা? কোনো একটা কার্যের পূর্বে এই মানুষটিকে মৃত্যুর ভয় দেখাইতে যাওয়া যে কত বড় বাহুল্য ব্যাপার তা স্মরণ করিয়া সুমিত্রা নিজেই লজ্জিত হইল, কিন্তু তৎক্ষণাৎ ব্যাকুল কণ্ঠে বলিয়া উঠিল, সমস্ত তো ছত্রভঙ্গ হইয়া গেল, কিন্তু আবার কখন দেখা হবে? ডাক্তার বলিলেন, প্রয়োজন হলেই হবে। সে প্রয়োজন কি হয়নি? হয়ে থাকলে নিশ্চয় দেখা হবে। এই বলিয়া তিনি অপূর্ব ভারতীকে সঙ্গে করিয়া সাবধানে নিচে নামিয়া গেলেন। যে গাড়ি ভারতীকে আনিয়াছিল তাহা অপেক্ষা করিতেছিল। সুনিদ্রা হইতে গাড়োয়ান প্রভুকে তুলিয়া ইহাতেই তিনজনে যাত্রা করিলেন। বহুক্ষণের নীরবতা ভঙ্গ করিয়া এইবার কথা কহিল। জিজ্ঞাসা করিল, দাদা, আমরা কোথায় যাচ্ছি? অপূর্ববাবুর বাসায়। এই বলিয়া ডাক্তার গাড়ি হইতে মুখ বাড়াইয়া অন্ধকারে যত দূর দৃষ্টি যায় দেখিয়া লইয়া স্থির হইয়া বসিলেন। মাইল দুই নিঃশব্দে চলার পরে গাড়ি থামাইয়া ডাক্তার নামিতে উদ্যত হইলে ভারতে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, এখানে কেন? ডাক্তার বলিলেন, এবার ফিরি, ওরা অপেক্ষা করে আছেন। একটা বোঝাপড়া তো হওয়া চাই। বোঝাপড়া? ভারতী আকুল হইয়া তাহার হাত চাপিয়া ধরিয়া কহিল, সে কিছুতেই হতে পারবে না, তুমি সঙ্গে চলো। কিন্তু কথাটা উচ্চারণ করিয়া সে সুমিত্রার মতোই অপ্রতিভ হইল, কারণ ইহার বলার মানেই স্থির করিয়া বলা, এবং সংসারের কোনো ভয়ই তাহাকে নিরস্ত করিতে পারিবে না। তথাপি ভারতী হাত ছাড়িয়াও দিল না। ধীরে ধীরে কহিল, কিন্তু তোমাকে যে আমার বড় দরকার দাদা, সে আমি জানি। অপূর্ববাবু, আপনি কি পরশুর জাহাজে বাড়ি যেতে পারবেন না? অপূর্ব কহিল, পারব। ভারতী হঠাৎ অত্যন্ত ব্যস্ত হইয়া উঠিল। কহিল, দাদা, এখনই আমাকে বাসায় যেতে হবে। ডাক্তার ঘাড় নাড়িয়া জবাব দিলেন, না, তোমার কাগজপত্র, তোমার পথের দাবির খাতা, তোমার পিস্তল, টোটা সমস্তই এতক্ষণে নবতারা সরিয়ে নিয়ে গেছে। ভোর নাগাদ খানা তাল্লাশি হবে। আর্টিস্ট স্বয়ং সশরীরে, তার ধেনো মদের বোতল আর তার সেই ভাঙা বেহালাখানা। অপূর্ববাবু, আপনার সে বেহালাটার উপর একটু দাবি আছে না? এই বলিয়া একটুখানি হাসিয়া কহিলেন, এছাড়া ভয়ানক কিছু আর পুলিশ সাহেবের হাতে পড়বে না। কাল 9টা-10টা আন্দাজ বাসায় ফিরে রাধা বাড়া খাওয়া দাওয়া সেরে বোধ করি একটুখানি ঘুম দেবারও সময় পাবে ভারতী। রাত্রি 2-3টে নাগাদ দেখা পাবে। কিছু খাবার দাবার রেখো। ভারতী অবাক হইয়া রহিল। মনে মনে বলিল, এমন একান্ত সজাগ না হইলে কি এই মরণযজ্ঞে কেহ সঙ্গে আসিতে চাহিত? মুখে কহিল, তোমার চোখে কিছুই এড়ায় না, তুমি সকলের ভালো মন্দই চিন্তা করো। সংসারে আমার
আপনার কেউ নেই। তোমার পথের দাবি থেকে আমায় বিদায় দিও না দাদা। অন্ধকারের মধ্যেই ডাক্তার বারংবার মাথা নাড়িয়া কহিলেন, ভগবানের কাছ থেকে বিদায় দেবার অধিকার কারো নেই, কিন্তু এর ধারা তোমাকে বদলে নিতে হবে। ভারতী কহিল, তুমিই বদলে দিও। ডাক্তার এ প্রশ্নের উত্তর দিলেন না। সহসা ব্যগ্র হইয়া কহিলেন, ভারতী, আর আমার সময় নেই, আমি চললাম। এই বলিয়া অন্ধকার পথে মুহূর্তে অদৃশ্য হইয়া গেলেন। এই ছিল পথের দাবির 11তম পর্ব। কে কোথা থেকে শুনলেন এবং আজকের পর্বটি কেমন লাগলো জানিয়ে যেতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।